আচ্ছা, প্রথমে আমরা শুরু করি এনপিভি দিয়ে। এনপিভি সূত্র আমরা জানি কি, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালুস ক্যাশ ইনফ্লোস মাইনাস সামেশন অফ প্রেজেন্ট ভ্যালুস ক্যাশ আউটফ্লো, অথবা আমরা এই সূত্রটাও ইউজ করতে পারি। এখন আমাদের এখানে একটা দেওয়া আছে কি, একটা এক্সাম্পল দেওয়া আছে। ইয়ার 0 থেকে 4 পর্যন্ত ক্যাশ ফ্লোস দেওয়া আছে, আর কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে হচ্ছে আমার 10%, তাই না? এখন হচ্ছে তুমি এই সূত্রটা ইউজ করে এই 800 অংশ কি ইনিশিয়াল পয়েন্ট, যেহেতু এটা আমার ইনভেস্টমেন্ট ছিল এই জন্য এখানে মাইনাস হবে। তুমি এটাকে এখানে শূন্য না দিয়ে এইভাবেও লিখতে পারো, মাইনাস 800 দিয়ে এইভাবেও লিখতে পারো, তারপরে এখান থেকে শুরু করতে পারো। সেম জিনিস ম্যাম লিখতে গেল বিদায় আমি এইভাবে লিখছি। তো তারপর হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে ক্যাশ ফ্লোস কত হয়েছে 700। আর আমরা জানি যে যেহেতু আমরা এনপিভি কী করি, যে আসলে আমার প্রেজেন্ট ভ্যালুটা কত ছিল ইনিশিয়াল পয়েন্টে, 0 ইয়ারের ভ্যালু আমরা বের করি, এই জন্য হচ্ছে আমরা ডিসকাউন্টিং মেথড ইউজ করে করতেছি। এটাকে এটা ভাগ করলে তারপর এখানে দেখো এটা হচ্ছে একটা নন কনভেনশনাল ক্যাশ ফ্লোস দেওয়া আছে, কারণ নন কনভেনশনাল কি, সাইন চেঞ্জ হলেই নন কনভেনশনাল। এখানে প্রথমে মাইনাস, পরে প্লাস, পরে প্লাস, পরে আবার মাইনাস, এই জন্য যখন মাইনাস হবে তখন আমরা মাইনাস চিহ্ন ইউজ করবো, যখন প্লাস হবে প্লাস চিহ্ন ইউজ করবো। আসছে, তারপর যে রেজাল্টটা আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্টেড হবে, যদি নেগেটিভ হয় তাহলে প্রজেক্ট রিজেক্টেড হবে। সুবিধা হচ্ছে ভ্যালু এডিটিভিটি প্রিন্সিপাল আছে, মানে ভ্যালু অ্যাড করতে পারে, রিইনভেস্ট করা যায়, এগুলো সুবিধা, এগুলো তুমি জানো। ইমেজ তোমাকে আমি ক্লাসে করাইছিলাম, এখন একটা দেখিয়ে যে আনলাম। এখন হচ্ছে আইআরআর দেখি, আইআরআর কীভাবে বের করতে হয়। আইআরআর মূলত সূত্র হচ্ছে এইটা, এলআর প্লাস এনপিভি এলআর, 0 মাইনাস 0 হচ্ছে সূত্রের এনপিভি এলআর মাইনাস এনপিভি এইচআর, এইচআর মাইনাস এলআর। এখন দেখো এইখানে আমার আইআরআর বের করতে গেলে আমার দুইটা এনপিভি লাগতেছে, একটা হচ্ছে হায়ার রেটের এনপিভি, একটা হচ্ছে লোয়ার রেটের এনপিভি। তো আমরা কি জানি যে আমাদের আইআরআর যে সময় বের করি ইন্টারনাল রেট অফ রেট বের করি, এই জন্য হচ্ছে আমাদেরকে কোনো রেট দেওয়া থাকবে না। রেট যদি দেওয়া না থাকে আমরা ধরে নিব যে এখানে ধরে নিছি ইন্টারেস্ট রেট এত %, এনপিভি সূত্র বসাইলাম, তারপর হচ্ছে এই যে একটা মান আসলো প্লাসের আসলো, যেহেতু 15% নিয়েও প্লাসের আসলো সেই জন্য হচ্ছে আমি আরও বাড়াইলাম, 20% আসলো মাইনাস, 19%ও আসলো এনপিভি মাইনাস, তাহলে আবার 18% আসলো এনপিভি প্লাস, তাহলে আমার রেট কী হবে 18 আর 19 হবে। তো এই যে 18 আর 19 ধরে এখানে কাজ করছি, মাইনাস আছে কিন্তু হায়ার রেট দেখো 19 না, হায়ার রেট কিন্তু এখানে মাইনাস, এই যে এটা মাইনাস, তাই না? এই জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এইটা, আর হচ্ছে এইটা এইভাবে যোগ বিয়োগ করলাম। এখন আর আসলো কি এই এত %, আর আরও হয়তো বুঝতে পারছো যে এখানেও ভালো করে লেখা আছে। তারপর হচ্ছে পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ডও হচ্ছে আমরা পড়ছি, পেব্যাক পিরিয়ড একটা হতে পারে নর্মাল পেব্যাক পিরিয়ড, একটা হতে পারে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড। নর্মাল পেব্যাক পিরিয়ডটা সূত্র সেম, দুই জায়গারই সূত্র, প্রথমটার হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডি, এটা হচ্ছে সূত্র। আমরা জানি আমাদেরকে শুধু ইয়ার আর ক্যাশ ফ্লোস দেওয়া থাকে, তো আমাদেরকে কি বের করতে হয়, কিউমুলেটিভ ক্যাশ ফ্লোস বের করতে হয়। এই যে এটার সাথে এটা যোগ করব, মানে ক্রমযোজিত কোনো সংখ্যা আমরা যেটাকে বলে আসছি, 2500 সাথে এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ করে এটা আসলো। এখন দেখতে হবে কি, আমার প্রশ্নে ছিল হচ্ছে ইনভেস্টমেন্ট কত ছিল, হচ্ছে 10,000। তো দেখতে হবে আমার 10,000 কোন বছরে আসছে, 10,000 কোন বছরে আসছে, 8,000 অথবা 11,000, এই দুইটার মাঝামাঝিতে হচ্ছে আমার 10,000 আছে। তো আমি প্রথমটাকে নিব, সেটার এ হচ্ছে ইয়ার, পাশাপাশি যেটা যায় সেটা হচ্ছে সি, এটার নিচে যেটা থাকে এটা ডি, আর এটা হচ্ছে বি। তো
তো সেম ফর্মুলা অনুসারে বসাইলাম, তারপর হচ্ছে আমাকে বের বছর দিয়ে দেওয়া। স্যার অবশ্যই মনে করে আমরা এখানে ইয়ার্স লিখবো, ম্যাম বলছে যেন মনে করে ইয়ার্সটা লিখি। তারপর এটার কিছু আছে, প্রবলেম আছে। প্রবলেম কি, অপরচুনিটি কস্ট কনসিডার করতে পারে না, টাইমকে অ্যানালাইজ করতে পারে না, ভ্যালু ক্রিয়েশন করতে পারে না। তারপর শুধু হচ্ছে আমরা লিকুইডিটি কত হচ্ছে এটা জানতে পারি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কত হচ্ছে সেটা জানতে পারি না। আর একটা বিগ ইস্যু ম্যাম বলছিল হচ্ছে পেব্যাকের, মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার টাকাটা উঠে না আসতেছে আমরা ততক্ষণ পর্যন্তকেই হচ্ছে এটাকে কাউন্ট করতেছি, এই যে ক্যাশ ফ্লোসকে কাউন্ট করতেছি। কিন্তু যখনই হচ্ছে আমার টাকাটা উঠে আসা করছে, দেখো এই দুইটা এই যে আছে এটাকে কিন্তু আমরা কাউন্টই করতেছি না, তাই না? আরও যদি থাকতো সেগুলোকে হচ্ছে আমি কাউন্ট করতাম না। এটা হচ্ছে পেব্যাক পিরিয়ডের একটা বড় সমস্যা। ডিসিশন কিভাবে নিতে পারি? ডিসিশন হচ্ছে কোম্পানি কি করতে পারে, ম্যানেজমেন্ট একটা প্রিডিটারমাইন্ড টাইম আগে মানে ধরতে পারে, সেটা থেকে যদি কম হয় তাহলে হচ্ছে আমার প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল হবে, বেশি হলে প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল হবে না। অথবা যদি আমার কাছে দুইটা প্রজেক্ট থাকে যেটার ইয়ার কম আসবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে। এটার কিছু অ্যাডভান্টেজও আছে, যেমন ইজি টু ক্যালকুলেট, কস্ট অফ ক্যাপিটালকে অ্যাভয়েডেড করতেছে, লিকুইডিটি শো করতেছে, এটা মনে হয় অসুবিধা। প্রজেক্টস হুইচ আর অবসোলেটেড, এটা বলছিল পেব্যাক পিরিয়ডটা কোন প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি, মানে ইম্পর্টেন্ট। যেই প্রজেক্টগুলো আমার কয়েক বছরের ভিতরে হচ্ছে অবসোলেট হয়ে যায় সেই প্রজেক্টগুলোর জন্য পেব্যাক পিরিয়ড একটা ভালো একটা টেকনিক। সলভ ইউজড। আচ্ছা, এখানে একটা প্রবলেম কি ছিল যে টাইমকে কনসিডার করে না। টাইমকে যেহেতু কনসিডার করে না সেই জন্যেই হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডটা টেকনিকটা বের করা হয়েছে। ডিসকাউন্টের কি হবে, এই যে এইটুকু আমরা জানি এই দুইটা দেওয়া থাকে। এখন আমার এই যে ভ্যালু আছে সেগুলোকে আমাকে ডিসকাউন্টেড করতে হবে। ডিসকাউন্টেড আমরা কিভাবে করি, প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে করি। যেমন যদি দেখায় একটা প্রেজেন্ট ভ্যালু, এখানে উপরে হবে কত, 40,000, একটা রেট দেওয়া থাকবে, রেট হচ্ছে 10%, 1.10, এই যে 1 হবে, মানে এই যে 1 + 10 কত হবে 1, তাই না? যেহেতু এটা 1 বছর এই জন্য এটার উপর 1 হবে। তারপর আবার যখন দ্বিতীয় বছরেরটা করব, লিখেই দেখাই, এখানে হবে 50,000, এখানে হবে 1.1, এখানে হবে 2, তারপর 3, তারপর 4, এইভাবে করে আমরা হচ্ছে এই ডিসকাউন্টেডটা বের করব। এইটা যেটা বের করছি সেইটার হচ্ছে কিউমুলেটিভটা বের করবো। যেমন এটা লিখলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটা যেহেতু মাইনাস আছে এই জন্য এখান থেকে মাইনাস হয়ে গেছে, যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম। এখন হচ্ছে সূত্র সেম, আমার কত ছিল 1 লাখ, 1 লাখ আমার কোথায় আছে, এই দুইটার ভিতর। তাহলে এটা হবে আমার এ, এটা হবে আমার সি, আর এই যে এটা হবে আমার ডি, আর এটা তো আমার বি। এভাবে করলাম, তারপর এই যে ইয়ার্স আসলো, শেষ। এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। তারপর আরেকটা ইজি মেথড হচ্ছে কি, প্রবাবিলিটি ইন্ডেক্স। এটার আরেকটা নাম হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। এক্ষেত্রে হচ্ছে আমি শুধু ক্যাশ ফ্লোসটাকে ক্যাশ আউটফ্লো দিয়ে ভাগ করে ফেলবো। যেমন এই যে এইটাকে এইগুলা দিয়ে ভাগ করব। আবার এটার আরেকটা সূত্র আছে 1 + NPV ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আবার আরেকটা হচ্ছে কি, পিভি অফ ফিউচার ক্যাশ ফ্লোস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা কাইন্ড অফ সেম। আর এটার ডিসিশনটা কি, যদি 1-এর বেশি আসে তাহলে অ্যাকসেপ্ট করব, 1-এর কম আসলে রিজেক্ট করব। যদি দুইটা প্রজেক্ট থাকে তাহলে যেটার বেশি গ্রেটার দেন 1 সেটাকে অ্যাকসেপ্ট করব। আর এনপিবি আর পিআই অলওয়েজ সেম আনসার দেবে। সেম আনসার বলতে যদি এনপিবি বলে প্রজেক্ট অ্যাকসেপ্টেড,
পিআইও আনসার দিবে যে প্রজেক্টটা অ্যাকসেপ্টেড। এনপিপি যদি বলে প্রজেক্ট রিজেক্টেড, তাহলে পিআইও বলবে যে প্রজেক্টটা রিজেক্ট করতে হবে। মানে আনসারে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে না। আচ্ছা, আরেকটা ইজি মেথড হচ্ছে কি অ্যাভারেজ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আমরা যেটা ARR শিখে আসছি। এটার সূত্র হচ্ছে অ্যাভারেজ নেট ইনকাম, অ্যাভারেজ বুক ভ্যালু। অ্যাভারেজ নেট ইনকাম কীভাবে বের করব? নেট ইনকাম যত বছরের দেওয়া থাকবে সেটাকে যত ইয়ার থাকবে তা দিয়ে ভাগ করবো। অ্যাভারেজ বুক ভ্যালু কি? ইনভেস্টমেন্টের সাথে যদি কোনো ধরনের স্ক্র্যাপ ভ্যালু থাকে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। এখানে হচ্ছে ইয়ার দিয়ে ভাগ করব, যত ইয়ার, এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিটার্ন। এখানে হচ্ছে লিমিটেশনস আছে কিছু, ডাজেন্ট ফলো দ্য প্রিন্সিপালস ক্যাপিটাল বাজেটিংয়ের কোনো প্রিন্সিপাল কি ফলো করছে না, যেহেতু টাইমকে কনজিউম করতেছে না। তারপর হচ্ছে অপরচুনিটি কস্টকে নিচ্ছে না। ফাইন্যান্সিয়াল কি যেন ইগনোর করে, মানে করা দরকার ক্যাপিটাল বাজেটিং প্রিন্সিপালস আমরা দেখে আসছি, এখানে সেটা ইগনোর করছে না। মানে ও মূলত ক্যাপিটাল বাজেটিংয়ের কোনো প্রিন্সিপালস কি ফলো করছে না। তারপর হচ্ছে গিভ নো ডিসিশন ক্রাইটেরিয়া, ও কোনো ধরনের ডিসিশন ক্রাইটেরিয়াও দিতে পারে না। অ্যাকাউন্টিং বুক ভ্যালুসের উপর হচ্ছে করে পেড করতে হয় আমাদেরকে, ও কোনো ক্যাশ ভ্যালুস অথবা মার্কেট ভ্যালুস কাউন্ট করে না। আচ্ছা, টেক ডিসিশন কি হতে পারে? যে টু কম্পেয়ারিং ম্যানেজমেন্ট ইফ দেয়ার আর টু প্রজেক্ট হায়ার ইজ অ্যাকসেপ্টেবল। ডিসিশন আমরা নিতে পারি হচ্ছে যদি ম্যানেজমেন্টের প্রি ডিটারমিনেশন কোনো ধরনের থাকে, তো যেটা হায়ার হবে সেটা কি হচ্ছে আমরা গ্রহণ করব। মানে ম্যানেজমেন্ট ধরো 5 লিখছে, আমার আসলো 6, তাহলে আমি গ্রহণ করব। অথবা আমার কাছে 2টা প্রজেক্ট আছে, একটা 5 একটা 6, যেটা হায়ার সেটাকে আমরা গ্রহণ করব। অ্যাডভান্টেজও আছে, ইজি টু ক্যালকুলেট, নিডেড ইনফরমেশন উইল ইউজুয়ালি বি অ্যাভেলেবল, মানে যে ইনফরমেশন দরকার লাগে সেটা ইজিলি আমরা হচ্ছে পেয়ে থাকি।